এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো চলে এসেছি তোমাদের সামনে নতুন আরেকটি টপিক নিয়ে। এই টপিকটি হচ্ছে সমাজ সম্পর্কিত। তবে সমাজ সম্পর্কিত ঠিক আছে, কিন্তু সমাজের পূর্ণ আলোচনা আমি এই ভিডিওতে করব না, কারণ আমি এর আগে একটি ভিডিও আপলোড করেছি যে ভিডিওতে আমি সমাজ কি, সমাজের কাজ কি এবং দ্বন্দ্ব ও কর্মধারয় সমাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। এবং আজকের এই ভিডিওতে আমি শুধু তৎপুরুষ সমাজ ও কর্মধারয় ও বহুব্রীহি সমাজ নিয়ে আলোচনা করব। তবে আলোচনায় যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, তোমরা যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটি সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। তো চলো আমরা তৎপুরুষ সমাজ শুরু করি। তো তৎপুরুষ সমাজ চিনতে গেলে তোমাদেরকে আগে কিছু বিষয় মাথায় রাখতে হবে। তা হচ্ছে তোমাদেরকে বিভক্তিগুলো ভালো মতো জানতে হবে। বিভক্তি সম্পর্কে ধারণা না থাকলে কিন্তু তৎপুরুষ সমাজ কিন্তু নির্ণয় করাটা একটু বেশি কঠিন হয়ে যাবে। তবে আমরা জানি যে বিভক্তি শূন্য, দ্বিতীয়, তৃতীয় ইত্যাদি ইত্যাদি। এখন আমরা সেই বিভক্তিগুলো লিখবো যে কোন বিভক্তি থাকলে কোন তৎপুরুষ হয়, কোন বিভক্তি থাকলে কোন তৎপুরুষ হয়, সেটা এখন লিখছি। খেয়াল করো, মনোযোগ দিয়ে খেয়াল করো। দ্বিতীয় বিভক্তি হচ্ছে কে রে। তৃতীয় বিভক্তি হচ্ছে দ্বারা দিয়ে কর্তৃক। চতুর্থী বিভক্তি হচ্ছে কে রে নিমিত্তে জন্য। এখানে তোমরা খেয়াল করলে দেখতে পাবে যে দ্বিতীয় বিভক্তিতেও কিন্তু কে রে আছে এবং চতুর্থী বিভক্তিতেও কিন্তু কে রে আছে। কিন্তু কিভাবে চিনবো যে কোনটা দ্বিতীয় তৎপুরুষ আর কোনটা চতুর্থী তৎপুরুষ? আমি আসছি আলোচনায়, একটু অপেক্ষা করো। শুধু জেনে রাখো যে এটা দ্বিতীয় বিভক্তি, তৃতীয় বিভক্তি, চতুর্থী বিভক্তি। আরো দেখছি। এখন পঞ্চমী বিভক্তি হচ্ছে হতে থেকে চেয়ে। ষষ্ঠী বিভক্তি হচ্ছে র এর। এবং সপ্তমী, লাস্ট অফ অল সপ্তমী হচ্ছে এ তে অন্তস্থ। বেসিক্যালি তৎপুরুষ সমাস চিনার জন্য, তৎপুরুষ সমাস নির্ণয় করার জন্য এই বিভক্তিগুলো তোমাকে ভালো মতো মুখস্থ রাখতে হবে। এবং এই বিভক্তিগুলো ভালো মতো মুখস্থ রাখলে তুমি সাধারণভাবে চিনতে পারবা যে হ্যাঁ এটা তৎপুরুষ সমাস। কিন্তু এটা দ্বিতীয় তৎপুরুষের, তৃতীয় তৎপুরুষের, চতুর্থী তৎপুরুষের চিনতে পারবা। কিন্তু আরো সহজ টেকনিকে কিভাবে চেনা যায় সেটা নিয়ে আমি এখন আলোচনা করবো। দেখো আমি দ্বিতীয় তৎপুরুষ নিয়ে একটা আলোচনা করবো, খেয়াল করো। তো দেখো এখন আমরা দ্বিতীয় তৎপুরুষ নিয়ে আলোচনা করব। একটু আগে আমরা দ্বিতীয় তৎপুরুষে কি দেখেছিলাম, যে সেই দ্বিতীয় তৎপুরুষ সমাসে বিভক্তি থাকবে কে এবং রে। এখন আমরা সহজ কিছু টেকনিকে কিভাবে দ্বিতীয় তৎপুরুষ সমাস বের করা যায় তা শিখবো। তো এই দ্বিতীয় তৎপুরুষকে আবার কর্ম তৎপুরুষও বলা হয়। এই দ্বিতীয় তৎপুরুষকে কর্ম তৎপুরুষও বলা হয়। কর্ম তৎপুরুষ সমাস। কেন কর্ম তৎপুরুষ সমাস বলা হয়? কারণ এখানে এই দ্বিতীয় তৎপুরুষ সমাসে কর্ম প্লাস ভার্ব থাকবে, অর্থাৎ সমস্ত পদের পূর্ব পদটা হবে কর্ম এবং পরপদটা হবে ভার্ব। এখন এটা তোমরা নিশ্চয়ই সবাই জানো যে ক্রিয়াকে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে কর্ম পাওয়া যায়। ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্ম পাওয়া যায়। ভার্বকে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে কর্ম পাওয়া যায়। এবং যদি দেখো যে পূর্বপদ কর্ম এবং পরপদ ভার্ব, সেটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস। এখন কিভাবে দেখো, ছেলে ভুলানো, এখন যে ভুলানো একটা, তুমি যে ভুলানোকে কোশ্চেন করো, ভুলানো একটা ক্রিয়া, আমি জানি তোমরা সবাই জানো। ভুলানোকে কোশ্চেন করো যে কাকে ভুলানো,
যাত্রা রথযাত্রা, অর্থের দ্বিতীয় দ্বিতীয় তৎপুরুষ সমাস। আর একটা দেখো, সেটা হচ্ছে বই পড়া। বই পড়া, তুমি পড়াকে কোশ্চেন করো কি পড়া? বই পড়া। তাহলে এখানে ভুলানোকে কোশ্চেন করলা যে কাকে ভুলানো? ছেলেকে ভুলানো। এখানে কোশ্চেন করলা কি যাত্রা? রথযাত্রা। এখানে কোশ্চেন করলা কি পড়া? বই পড়া। অর্থাৎ তুমি কি বা কাকে, ভার্বকে তুমি কি বা কাকে দ্বারা প্রশ্ন করে তুমি কর্ম মানে কর্মটা পাচ্ছ, এবং এটা পূর্বপদ কর্ম দ্বারা শুরু হয়েছে এবং পরপদ ভার্ব দ্বারা শেষ হয়েছে, তাহলে এটা হবে দ্বিতীয় তৎপুরুষ সমাস। এটা হবে দ্বিতীয় তৎপুরুষ সমাস। এবার দেখো আরেকটা সহজ টেকনিক। তো খেয়াল করো, আরো সহজ টেকনিক খেয়াল করো। তুমি যদি কোন সমস্ত পদের পূর্বপদ হিসেবে চির ওয়ার্ডটাকে দেখতে পাও, কোন ওয়ার্ড? চির ওয়ার্ড। সমস্ত পদের পূর্বপদে তুমি যদি চির ওয়ার্ডটাকে দেখতে পাও, নিঃসন্দেহে 100% এটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস। কিভাবে? চির সবুজ, মনে করো চির সবুজ। এই যে এখানে সমস্ত পদের পূর্বপদ হচ্ছে চির, তাই এটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। আরেকটা দেখো, চির সুখী। চির, এই সমস্ত পদের ফার্স্ট ওয়ার্ডটা কি? চির, অর্থাৎ পূর্বপদটা চির, এটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। আরেকটা হচ্ছে চির দুঃখী। এখানেও সমস্ত পদের পূর্বপদটা হচ্ছে চির, সুতরাং চির থাকলে, সমস্ত পদের পূর্বপদে চির থাকলে সেই তৎপুরুষ সমাসটা হবে দ্বিতীয় তৎপুরুষ সমাস। ঠিক আছে? এরপর হচ্ছে কি আরেকটা সহজ টেকনিক দেখো, সেটা হচ্ছে যে চারটা ওয়ার্ড মনে রাখবো। সেটা হচ্ছে পণ্য, প্রাপ্ত, তারপর হচ্ছে গত, অতীত। এই চারটা ওয়ার্ড মনে রাখবা। কেমন মনে রাখবা? আসি, এই যে পণ্য, পণ্য দিয়ে ধরো যে আমরা যদি একটা দেখি সমস্ত পদ দেখি, বিপদাপন্ন, বিপদাপন্ন। প্রাপ্ত দিয়ে একটা সমস্ত পদ দেখি, সেটা হচ্ছে কি তোমার দুঃখপ্রাপ্ত, দুঃখপ্রাপ্ত। গত দিয়ে আমরা একটা দেখি হস্তগত, হস্তগত। এবং অতীত দিয়ে আমরা যদি সমস্ত পদ দেখি, সেটা হচ্ছে আশাতীত, আশাতীত। এই তো দেখো, তাহলে আমি এখানে কি কি লিখেছি? পণ্য দিয়ে লিখেছি বিপদাপন্ন, প্রাপ্ত দিয়ে লিখেছি দুঃখকে প্রাপ্ত, গত দিয়ে লিখেছি হস্তগত, অতীত দিয়ে লিখেছি আশাতীত। অর্থাৎ এতে কি হয়েছে? এতে বোঝা যাচ্ছে যে এই চারটা ওয়ার্ড যদি কোন সমস্ত পদে পূর্বপদের শেষে পরপদ হিসেবে বসে, তাহলে সেটা নিঃসন্দেহে 100% হবে দ্বিতীয় তৎপুরুষ সমাস। আবার খেয়াল করো, এই পণ্য, প্রাপ্ত, গত, অতীত, এই চারটা ওয়ার্ড যদি কোন তৎপুরুষ সমাসে পরপদ হিসেবে বসে, তাহলে সেটা হবে দ্বিতীয় তৎপুরুষ সমাস। যেমন এখানে আশাতীত, আশাযোগ অতীত, অতীতটা বসেছে, এটা বুঝতে পেরেছো? হস্তগত, বিপদাপন্ন, যেখানে পণ্য আছে, এখানে দুঃখকে প্রাপ্ত, প্রাপ্ত আছে মানে দুঃখপ্রাপ্ত। তো চলো, তবে হ্যাঁ, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এর বাইরে দ্বিতীয় তৎপুরুষ সমাসের আর কিচ্ছু নাই। এর বাইরে আমি যে তোমাদেরকে টেকনিকগুলো দেখালাম, এর বাইরে দ্বিতীয় তৎপুরুষ সমাসের কিচ্ছু নাই, যা আছে আমি সব দেখিয়ে দিয়েছি, এবং এগুলোর ভিতর থেকে তোমরা কমন পাবে ইনশাআল্লাহ। তো এরপর আমরা তৃতীয় তৎপুরুষ সমাসে চলে যাই। তো দেখো, আমি এখানে দ্বিতীয় তৎপুরুষ সমাস আলোচনা শেষ। এখন আমরা তৃতীয় তৎপুরুষ সমাসটাকে দেখব। তৃতীয় তৎপুরুষ সমাসকে দেখবো। তৃতীয় তৎপুরুষ সমাসের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে তোমার করণ তৎপুরুষ সমাস। করণ তৎপুরুষ সমাস, এই তৃতীয় তৎপুরুষ আরেকটা নাম হচ্ছে করণ তৎপুরুষ সমাস। ঠিক আছে? তো এখন আমরা মানে তৃতীয় তৎপুরুষ সমাস কিভাবে চিনবো? একটু আগে তোমাদেরকে আমি বিভক্তিগুলো দেখিয়েছি, ওগুলো থেকেও তোমরা বের করতে পারো, কিন্তু সমস্ত পদ দেখার সাথে সাথে কিভাবে বুঝবো এটা কোন সমাস, সে সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা। তো তৃতীয় তৎপুরুষ সমাস, সমস্ত পদ দেখলে কিভাবে বুঝবো এটা তৃতীয় তৎপুরুষ সমাস কিনা দেখে নাও। আর তৃতীয় তৎপুরুষ সমাসে পাবা তোমরা মানে যন্ত্র, উপকরণ,
তৃতীয় তৎপুরুষ সমাসে কোনো যন্ত্র উপকরণ বা মাধ্যমের দ্বারা কোনো কাজ করা বোঝাবে। তাহলে এখানে কি থাকবে লাস্টে? ভার্ব। এখন তুমি যদি ভার্বকে কিসের দ্বারা প্রশ্ন করো, কিসের দ্বারা, তুমি যদি ভার্বকে কিসের দ্বারা কোশ্চেন করো তাহলে তুমি মানে করণটা পেয়ে যাবে। এখন কি? এখন দেখো উদাহরণ দেখো, জুতা পেটা। এখন যে যে পেটা, পেটার হাতিয়ারটা কি? পেটার হাতিয়ারটা হচ্ছে জুতা। পেটার উপকরণটা কি? জুতা। মানে পেটানো হয় কি দ্বারা? জুতা দ্বারা। ঠিক আছে, যার কারণে এখানে পেটার উপকরণটা হচ্ছে জুতা, যার কারণে এটা হচ্ছে তৃতীয় তৎপুরুষ সমাস। এখন আরেকটা উদাহরণ দেখো, সেটা হচ্ছে, হ্যাঁ দেখো আমরা আরেকটা উদাহরণ নিচ্ছি, ছুরির আঘাত। ছুরির আঘাত, এই যে আঘাত, কিসের দ্বারা আঘাত? ছুরির দ্বারা আঘাত। কিসের দ্বারা আঘাত? ছুরির দ্বারা আঘাত। তো অর্থাৎ তুমি ভার্বটাকে কিসের দ্বারা কোশ্চেন করে কিন্তু তুমি করণটা পেয়ে যাচ্ছ। কিসের দ্বারা আঘাত? ছুরির দ্বারা আঘাত। এবং এবং আঘাত করার উপকরণটা বা আঘাত করার মাধ্যমটা ছুরি হওয়ার কারণে, আঘাত করার উপকরণটা ছুরি হওয়ার কারণে এটা দেবে তৃতীয় তৎপুরুষ সমাস। ঠিক আছে, আমরা আরেকটা উদাহরণ দেখি, সেটা হচ্ছে মধুমাখা। মধুমাখা কি দিয়ে মাখা? মধু দিয়ে মাখা, মধুমাখা। এখন তুমি এটাকে ভার্বে কোশ্চেন করো যে কিসের দ্বারা মাখা? মধুমাখা, মধু দিয়ে মাখা। ঠিক আছে, তো এখন মাখার যে উপকরণটা, মাখার যে উপকরণটা সেটা হচ্ছে মধু। অর্থাৎ এখানে মানে ভার্বের মাখার উপকরণ মধু হওয়ার কারণে সেটা হয়ে গেছে তৃতীয় তৎপুরুষ সমাস বা করণ তৎপুরুষ সমাস। ঠিক আছে, এখন আর চতুর্থী তৎপুরুষ সমাস নিয়ে আলোচনা করব। চতুর্থী তৎপুরুষ সমাস। এই চতুর্থী তৎপুরুষ সমাস এটাকে আমরা চিনব কিভাবে? সমস্ত পদ দেখা মাত্র আমরা কিভাবে বলবো যে চতুর্থী তৎপুরুষ সমাস? দেখে নাও, আমরা যেমন তৃতীয় তৎপুরুষ সমাসের যন্ত্র উপকরণ মাধ্যম ইত্যাদি প্লাস ভার্ব দিয়েছিলাম, এখানেও তেমন কিছু একটা আছে। এখানে কি আছে তাহলে? এখানে আছে নিঃস্বার্থভাবে কোনো কিছু বোঝাবে, নিঃস্বার্থ, বা এখানে মিস্ত্রির একটা ব্যাপার থাকবে, অথবা এখানে নির্মাণ বোঝাবে। অর্থাৎ এখানে নিঃস্বার্থভাবে কোনো কাজ করা বোঝাতে পারে, মিস্ত্রি দ্বারা নির্মাণ কোনো কিছু হতে পারে, অথবা মানে মিস্ত্রি দ্বারা কোনো কাজ হতে পারে, অথবা নির্মাণ জাতীয় কোনো কিছু একটা হতে পারে। যেমন ধরো আমরা দেখি রান্নাঘর, রান্নাঘর। এখন এই যে ঘর, ঘর তো আর এমনি এমনি হয় না। ঘর কি এমনি এমনি হয়? মিস্ত্রি ঘরটাকে তৈরি করেছে। এখন কিসের জন্য ঘর তৈরি করেছে? রান্নার জন্য ঘর তৈরি করেছে। ঘর, এখন এই মিস্ত্রি দ্বারা নির্মিত রান্নাঘরটা ঘর তৈরি হতে পারে। এখন আমরা আরেকটা উদাহরণ দেখি, যেমন হচ্ছে পাঠাগার। পাঠাগার, এই যে আগার, আগারটা পাঠের জন্য তৈরি, ঘরটা পাঠের জন্যই তৈরি, মানে পড়াশোনার জন্য তৈরি। এখন আমরা এই যে নিঃস্বার্থ, নিঃস্বার্থ বলতে মানে কিরকম কিছু একটা, মানে নিঃস্বার্থভাবে কোনো কিছু ঘটে যাবে। কেমন ঘটবে এখানে খেয়াল করো, যেমন হচ্ছে গুরু ভক্তি। গুরু ভক্তি, এখন যে ভক্তিটা করবা, কিন্তু গুরুকে ভক্তিটা করবা, এটা অবশ্যই তোমার নিঃস্বার্থ হওয়া লাগবে। তারপরে আরেকটা উদাহরণ দেখো, নিঃস্বার্থ হচ্ছে হজ যাত্রা। হজ যাত্রা, হজ যাত্রা, যাত্রাটা তুমি যে হজের জন্য তুমি যাত্রাটা করবা সেটা হতে হবে তোমার নিঃস্বার্থভাবে। ঠিক আছে, এখন আমরা আরো একটা টেকনিক দেখবো, সেটা হচ্ছে কি, যদি দেখো যে পরপদ পূর্বপদের জন্য তৈরি হয়েছে, কি কি বললাম? পরপদ, পরপদ তৈরি হয়েছে পূর্বপদের জন্য, তাহলে সেটা নিঃসন্দেহে চতুর্থী তৎপুরুষ সমাস। কিভাবে? এই যে এখানে দেখো পরপদ হচ্ছে ঘর, ঘরটা কিসের জন্য তৈরি? রান্নার জন্য তৈরি। অর্থাৎ এখানে ঘরটাকে রান্নার জন্য তৈরি করা হয়েছে। এই যে আগার, আগারটা কিসের জন্য তৈরি? পাঠের জন্য তৈরি। অর্থাৎ এখানে আগারটা পাঠের জন্য তৈরি করা হয়েছে। অর্থাৎ এখানে পূর্বপদটা মানে পরপদটা পূর্বপদের জন্যই করা হয়েছে। আর এটা হজ যাত্রা, কিসের জন্য যাত্রা? হজের জন্য যাত্রা। কিসের ভক্তি? গুরু ভক্তি। মানে কি ভক্তি? গুরু ভক্তি। ঠিক আছে, এখন আমরা পঞ্চম তৎপুরুষ সমাস দেখব। এবার দেখো, মনোযোগ দিয়ে দেখো, এটা হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাস। কি সমাস? পঞ্চমী তৎপুরুষ সমাস। এই পঞ্চমী তৎপুরুষ সমাস, এই পঞ্চমী তৎপুরুষ সমাস খুবই সিঙ্গেল একটা, সরি সিঙ্গেল বলছি, সিম্পল একটা বিষয়। এই পঞ্চমী তৎপুরুষ সমাসে তুমি দেখবা যে সবসময়
মাইনাসের কাজ বুঝাবে, মানে মাইনাস হয়ে যাও, বিয়োগ হয়ে যাও কিছু একটা বুঝাবে। যেমন ধরো এক্সাম্পল দেখো, বিলাত ফেরত, বিলাত ফেরত। এই যে মানে ধরো একটা লোক এসে বলছে আমি, মানে কোন লোক যদি সৌদি আরব থেকে আসে তখন সে বলে আমি বিলাত ফেরত, অর্থাৎ সে বিলাত থেকে ফিরে এসেছে, মানে সেখানে বিলাত থেকে সে মাইনাস হয়ে ফিরে এসেছে, অর্থাৎ বিলাতে তাকে মাইনাস ধরা হবে। সে বিলাত ফেরত অর্থাৎ সে বিলাত থেকে মাইনাস হয়ে ফিরে এসেছে দেশে, তার নিজের দেশে ফিরে এসেছে। আরেকটা উদাহরণ দেখো, যেমন ধরো স্কুল পালানো, স্কুল পালানো, তোমরা হয়তো অনেকে স্কুল পালাও, ছোটবেলা বেড়াতে পালিয়েছে এখনো পালানোর অভ্যাস আছে, সেটা বড় কথা না। তাহলে দেখতে হবে এটা কোন সমাজ। স্কুল পালানো মানে স্কুল থেকে পালানো। এখন যে স্কুল থেকে পালানো মানে স্কুল থেকে পুরাটাই তোমার মানে মাইনাস হয়ে যাও, তুমি স্কুল থেকে পালিয়ে এসেছো, অর্থাৎ তুমি স্কুল থেকে চলে এসেছো, সুতরাং এটাতে স্কুল পালানো। এবং স্কুল পালানো যেহেতু এখানে মাইনাসের কোনো সম্পর্ক বোঝাচ্ছে, তাই মাইনাসের সম্পর্ক বোঝানোর কারণে এটা হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাস, এটা হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাস। আরো একটা উদাহরণ দেখো, সেটা হচ্ছে কি তোমার, আরেকটা উদাহরণ হচ্ছে তোমার রাজ্যচ্যুত, রাজ্যচ্যুত। এখন যেটা তোমার রাজ্যচ্যুত, রাজ্যচ্যুত মানে তাকে রাজ্য থেকে বের করে দেওয়া হয়েছে, তাকে রাজ্য থেকে বের করে দিতে হবে, তাকে রাজ্য থেকে মাইনাস করে দেওয়া হয়েছে, সুতরাং এখানে মাইনাসের কোনো সম্পর্ক বোঝাচ্ছে এবং মাইনাসের সম্পর্ক বোঝানোর কারণে এটা হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাস। আরেকটা উদাহরণ দেখো, আরেকটা উদাহরণ দেখো যে তোমার জেল খালাস, জেল খালাস অর্থাৎ সে জেল থেকে মুক্তি পেয়েছে, জেল থেকে মুক্তি পেয়েছে, এখন মুক্তি পেয়েছে মানে সে জেল থেকে চলে এসেছে, চলে আসার কারণে এটা মাইনাসের একটা সম্পর্ক বোঝাচ্ছে এবং মাইনাসের সম্পর্ক বোঝানোর কারণে এটা হয়ে গেছে পঞ্চমী তৎপুরুষ সমাস। ঠিক আছে, এখন বাকি আছে আমাদের ষষ্ঠী এবং সপ্তমী। এই ষষ্ঠী এবং সপ্তমী তৎপুরুষ সমাসটা আমি এবার একবারে দেখে দিব, দেখো খেয়াল করো। তো দেখো আরেকটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে ষষ্ঠী এবং সপ্তমী তৎপুরুষ সমাস। তো ষষ্ঠী ও সপ্তমীটাকে আমি একেবারে বুঝিয়ে দিব। ষষ্ঠী ও সপ্তমী, ষষ্ঠী ও সপ্তমী এই দুইটা সমাস কিন্তু খুব ইন্টারেস্টিং। ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। এই যে ষষ্ঠী তৎপুরুষ সমাস, এই ষষ্ঠী তৎপুরুষ সমাসে মানে স্থান বা কালের অর্ধেক বুঝাবে। এই ষষ্ঠী তৎপুরুষ সমাসে স্থান বা কালের, স্থান বা কালের, স্থান বা কালের অর্ধেক বোঝাবে। এই ষষ্ঠী তৎপুরুষ সমাসে স্থান বা কালের অর্ধেক বোঝাবে এবং এই সপ্তমী তৎপুরুষ সমাসে সম্পূর্ণটাই বোঝাবে, স্থান বা কালের সম্পূর্ণটাই বোঝাবে। যেমন ধরো আমি যদি ষষ্ঠী তৎপুরুষ সমাসের উদাহরণ দিই, সেটা হচ্ছে কি তোমার অর্ধরাত, অর্ধরাত। তারপরে আমি যে ষষ্ঠী তৎপুরুষ সমাসের আরেকটা উদাহরণ দিই, সেটা হচ্ছে তোমার মাঝ দরিয়া, মাঝ দরিয়া। অর্থাৎ দেখো এই যে রাত, রাতটাকে অর্ধ বোঝাচ্ছে, অর্ধ মানে অর্ধেক, এই রাতটাকে অর্ধ করা হয়েছে এবং দরিয়াটাকে মাঝ, মানে মাঝ বলতে তো মাঝ বরাবর বলতে তো অর্ধ বোঝায়, মাঝ বরাবর অর্থাৎ অর্ধেক। অর্থাৎ আমি যদি মাথাটা যদি মাঝ বরাবর কেটে ফেলি তাহলে কি এটা অর্ধেক অংশ, এটা অর্ধেক অংশ। ঠিক আছে, ওরকম ভাবে আরেকটা হচ্ছে মাঝ দরিয়া, অর্থাৎ দরিয়ার অর্ধেক এবং অর্ধরাত। এই যে রাত, রাতের অর্ধেকটা মানে রাতটাকে অর্ধেক করা হয়েছে। ঠিক আছে, আর সপ্তমী তৎপুরুষ সমাসে, সপ্তমী তৎপুরুষ সমাসে এক্সাম্পল দেখো, হাজত বাস, হাজত বাস। এখানে কি তুমি অর্ধ, অর্ধ অর্ধেক বা মাঝের কোনো চিহ্ন দেখতে পাচ্ছ? নাই, হাজতে বাস করছে, সে অপরাধ করেছে, জেলে ঢুকেছে, সেটা তার ব্যর্থতা। ঠিক আছে, এটা হাজত বাস, হাজত বাস বানানটা বোধহয় একটু হয়ে গেছে, হাজত বাস। ঠিক আছে, এখানে কিন্তু অর্ধ বা অর্ধেকের কোনো চিহ্ন নাই। আরেকটা দেখো যে বস্তাবন্দি, বস্তাবন্দি বা বনবাস। হাজত বাস, বস্তাবন্দি, বনবাস এগুলো সবগুলো হচ্ছে সপ্তমী তৎপুরুষ সমাস। কারণ এখানে অর্ধ মানে স্থান কালের অর্ধেক সময়টা প্রকাশ পায়নি, এখানে স্থান বা কালের সম্পূর্ণ সময়টাকে প্রকাশ করা হয়েছে। যেমন কোন একটা ব্যক্তি যখন বনে ছিল বনবাস, এখানে বলা হয়নি যে অর্ধ বনবাস মানে সে অর্ধেক সময় বনে ছিল, এমনটা না, সে বনেই ছিল, তাকে মানে তাকে বনবাসে দেওয়া হয়েছিল। অর্থাৎ এখানে
স্থান বা কালের সম্পূর্ণ সময়টাকে নির্দেশ করা হয়েছে। আর একটা সপ্তমী তৎপুরুষ সমাস শিক্ষা আর একটা ইন্টারেস্টিং টপিক এই দেখো, সেটা হচ্ছে কি টেকনিক দক্ষতা বা অদক্ষতা বোঝাবে। কোন বিষয়ে দক্ষতা বা অদক্ষতা বোঝাবে। যেমন ধরো হতে পারে কোন একটা ছেলে মাদকে আসক্ত, তখন তাকে কি বলা হয়? মাদকাসক্ত। কিন্তু যখন সে মাদকাসক্ত হয়ে যায় বা মাদকের প্রতি আসক্ত হয়ে যায়, তখন তাকে মাদকাসক্তি বলা হয়। মানে তাকে মাদকাসক্তি বলা হয় না, মানে আসক্ত হওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় মাদকাসক্তি। তো এটা মাদকাসক্তি। তুমি বলতে পারো যে ছেলেটা মাদকে আসক্ত মানে এটা অদক্ষতা, কিন্তু মাদক গ্রহণের জন্য কিন্তু দক্ষতা দরকার হয়। কারণ সবাই কিন্তু মাদক খাইতে পারে না, সবাই মদ খাইতে পারে না, কারো বমি হয়, কেউ মাথা ঘুরে পড়ে যায়, ঠিক ঠিকানা নাই। যার দক্ষতা আছে সেই তো মাদক খাইতে পারবে, তাই না? তাই এটা হচ্ছে কি তোমার সপ্তমী তৎপুরুষ সমাস। আবার এটা অনেকে দক্ষতা বলতে পারে, অনেকে অদক্ষতা বলতে পারে, এটা মানে তোমার ইচ্ছা। তো সপ্তমী আর ষষ্ঠী তৎপুরুষ সমাস, ঠিক আছে? এটা আজকে আলোচনা এখানে আমি শেষ করলাম। আশা করছি সমাসের প্রত্যেকটা তৎপুরুষ সমাসের প্রত্যেকটা প্রকার তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। আমি এখানে দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমী তৎপুরুষ সমাস খুব ভালোভাবে আলোচনা করেছি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবা না এবং সাবস্ক্রাইব বাটনে ঠুস করে একটা ক্লিক দিয়ে দিবা, ঠিক আছে? এবং পরবর্তী ভিডিওতে আমার বহুব্রীহি সমাস সম্পর্কে একটি টিউটোরিয়াল আসবে, সেটা তোমরা অবশ্যই দেখবা। এবং দ্বন্দ্ব এবং কর্মধারয় সমাসে কারো যদি অসুবিধা হয়ে থাকে তাহলে সেটা আমার চ্যানেলের ভিতরে ঢুকে তোমরা ভিডিওটা দেখে আসতে পারো। আল্লাহ হাফেজ।